সে একজন ডক্টর, তার একটা প্রফেশনালি অন্যরকম একটা জায়গা আছে। কিন্তু আমি টিকটক অ্যাকাউন্টে ছিলাম এবং খুব প্রশংসিত একটা অ্যাকাউন্ট ছিল। মানে এগুলা কি বুঝে শুনে করার? আমাকে সর্বপ্রথম নক দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। হাউ ইট ইজ পসিবল? যারা নারীকে সেল করবে না। সে যদি বলে না আমি জাম্প ইনটু করবো রাজনীতিতে, আমি যে আমার মতো আরো কিছু মেয়েরা উঠে আসুক। আপনি খুব বোল্ডলি বলেন, যাই বলেন খুব বোল্ডলি বলেন, সোজা সাপটা বলেন, যেটা এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয়নি। সমাজে যখন একটা খারাপ ভাইরাস ছড়িয়ে পড়ে সেটা কিন্তু রাজার দরবার পর্যন্ত চলে যায়, যার কারণে এফেক্টেড হয়েছি। গতকালকে দেখেন, গত পরশু দেখেন, জাইমা রহমানকে নিয়ে আওয়ামী লীগ এত নোংরা একটা ছবি বানিয়েছে। সমাজে অনেক মেয়ে বাচ্চারা আছে যারা এই যে লোকাল এরিয়ায় মেয়েরা আছে চলে যাচ্ছে, ছেলেরা ডিস্টার্ব করছে, তাদের হঠাৎ করে মনে হলো মেয়েটা ফিরিয়ে দিচ্ছে, তারা দুটো ছবি বানিয়ে অনলাইনে ছেড়ে দিচ্ছে। মানে আমি যে সাহসটা পাই আসলে আমার আম্মুর কাছ থেকে, মানে আমার মায়ের কাছ থেকে এবং আমার শাশুড়ির কাছ থেকে। তো সেদিক থেকে আপনি ডেফিনেটলি লাকি, অফকোর্স লাকি, আপনি একটা ভালো পরিবার পেয়েছেন এবং আপনি বারবার আম্মা আম্মা বলছিলেন। এই যে পার্লামেন্টের সামনে ছবিটা খুব শখ করে তুলেছি এবং ভেবেছি এইখানে একদিন সসম্মানে আসবো ইনশাল্লাহ, কিন্তু কিভাবে আসবো জানি না। আল্লাহ যদি চায় আসবো, এবং আমার আল্লাহর কাছে চাওয়া তিনি আমার জন্য যেটা কল্যাণের সেটাই আমাকে দেন। আমি রাজনীতিতে আসবো এবং এই ছবি, এই লেখাটা আমার হাত থেকে বের হয়েছে। সেটাও খুব পাওয়ারফুল, জোর করে নিয়ে নেয় অনেক সময়। ওকে, বাই দ্য ওয়ে, এটা কেটে দিবেন না, কেন কেটে দিবেন? না, কেন কেটে দিবেন বলেন। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক এবং শ্রোতা, আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি অল টাইম ব্রেড প্রেজেন্স তারজিকি ব্রিয়া শোতে। আজকের এই সন্ধ্যায় যারা আমার সঙ্গে রয়েছেন তাদের সময়টা নিশ্চয়ই ভালো কাটবে। আজকে আমি যাকে নিয়ে সময় কাটাবো তাকে আসলে আমি অনেকদিন ধরেই চাচ্ছিলাম আমার এই অনুষ্ঠানে, এবং সে আমার খুবই কাঙ্ক্ষিত একজন গেস্ট। তাকে আমার দু কারণে পছন্দ, যেটা আমি তার সাথে অফেরও ডিসকাস করছিলাম। একটা হচ্ছে সে পেশায় একজন ডক্টর, যেটা আমারকে যারা যতটুকু চেনেন তারা নিশ্চয়ই জানেন যে আমি ডাক্তারদেরকে অনেক বেশি রেসপেক্ট করি, অনেক বেশি ভালোবাসি তাদের পেশার কারণে। আরেকটি হচ্ছে তার যে রাজনৈতিক যে পরিচয়, সেই পরিচয়ে তিনি খুব বলিষ্ঠ, বোল্ড এবং অত্যন্ত সাহসী ভূমিকা রেখে চলেছেন। তিনি ডাক্তার মাহমুদা মিতু, ডেপুটি চিফ অর্গানাইজার, জাতীয় নাগরিক পার্টি। ওয়ালাইকুম আসসালাম। আমি খুবই সম্মানিত বোধ করছি শেষ পর্যন্ত আপনাকে আমি পেয়েছি আমার অনুষ্ঠানে। থ্যাংক ইউ আপনাকে। আমিও বেশ আনন্দিত এবং সম্মানিত অবশ্যই যে আপনার এখানে এসেছি, আপনার সাথে কথা বলছি। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। মিতু, আমরা আপনাকে যে পরিচয়ে বাংলাদেশের মানুষ চিনেছে সেটা হচ্ছে আপনি জাতীয় নাগরিক পার্টিতে আছেন। রাজনীতির তো কোনো কিছু পেলাম না, একমাত্র ছোটবেলায় দাদার চেয়ারম্যানশিপ ছাড়া। কিন্তু আপনি এই রাজনীতির সাথে যুক্ত হয়ে গেলেন কিভাবে? মানে গল্পটা কি আসলে, স্টোরিটা আমি একটু জানতে চাই। আমার মনে হয় এটা না, মানে আল্লাহর প্ল্যান ছিল, কারণ আমার প্ল্যান ছিল না। আমি কখনোই ভাবি না আমি রাজনীতিতে আসব। এটা আমাকে সর্বপ্রথম নক দিয়েছিল নাসিরউদ্দিন পাটোয়ারি। তো ও আমাকে ফোন দিয়েছিল, তারপর কারণ আমি টোটালি একটা আলাদা জগৎ থেকে। নাসিরউদ্দিন পাটোয়ারির সাথে আপনার পরিচয় কি আগে থেকে ছিল? না, কখনোই ছিল না। আমার একটা ছবি ভাইরাল হয়েছিল বন্যার সময়, আপনি দেখেছেন কিনা আমি জানি না। আমি একটা বাচ্চা কোলে নিয়ে হচ্ছে মানে কাঁদছিলাম যে এত বেশি। আমি কিন্তু বন্যার সময় ইয়েতে গিয়েছিলাম, ওই যে কুমিল্লা, নানান জায়গায় অনেক জায়গায়। তো ওর পর থেকে কিনা ওই ছবি দেখে কিনা আমি জানি না, তবে এর কিছুদিন পরে নাসিরউদ্দিন পাটোয়ারি আমাকে ফোন করে। আমি তো অনলাইনে কেয়ার অফ ডক্টর মিতু চালাতাম, ওখান থেকেও কিছু মানুষ আমাকে চিনতো। ও ফোন করলো, তখন তো ওকেও আমি চিনি না, ভাবলাম কোথায় না কোথায় কে ফোন করছে। প্রথম দিন একটু ইয়ে করছিলাম, তারপর আরেকটা ছেলে, ও আমার পরিচিত ছিল, ও বললো যে আপু আপনাকে একজন ফোন করবে, আপনি একটু রেসপন্স করেন। তারপর আবার আরেকদিন কথা হলো, তারপর ওরা ডাকসুতে ডাকলো। তো আমি ডাকসু কোথায় তাও চিনি না, ঢাকা ইউনিভার্সিটি, আমি ঢাকাই থাকতাম। 24-এর আগের গল্প না 24-এর পরে? পরের গল্প, 24-এর পরে গল্প। ও আমি আন্দোলনে খুব অ্যাক্টিভ ছিলাম, খুবই অ্যাক্টিভ ছিলাম। তো ওখান থেকে ডাকসুতে ডাকলো, যাওয়ার পরে তখনও আমি ওখানে সামান্তা শারমিন ছিল, নাসিরউদ্দিন পাটোয়ারি ছিল, তুষার ছিল, সরোয়ার তুষার ছিল, নন ফেসের মধ্যে 3 জন ছিল। তো ওরা আমাকে বোঝালো কি করবে। তারপর আমি না বুঝতেছিলাম না যে ওরা আসলে কি করবে, একটা প্ল্যাটফর্ম করবে। তারপর বাসায় আসলাম, আসার পরে আমি হাজবেন্ডের সাথে আলাপ করলাম, তো বললো যে আচ্ছা দেখো। তারপর আরেকদিন কল দিল যে আপু আপনার কোথায় আছে?
ঢাকা মেডিকেলে আছেন। সো ঢাকা মেডিকেল প্র্যাকটিস করছি আমি। হ্যাঁ, ঢাকা মেডিকেলে আউটডোরে আছেন। তো বললো যে দেখো, উনিও তো রাজনীতির সঙ্গে কখনো যুক্ত ছিলেন না, উনি রাজনীতির সাথে Very যদিও খুব interesting. খুব একটা রিউমার আছে বাজারে যে আমার হাজবেন্ড অমুক রাজনৈতিক দলের সাথে যুক্ত, এই জন্য আমি, বাট উনি কখনোই ছিলেন না রাজনীতির সাথে। উনি সরকারি চাকরি করেন। আচ্ছা, তো রাজনীতির সাথে যুক্ত থাকার কোনো প্রশ্নই ওঠে না। জি। তো সেই জায়গা থেকে ওরা যখন নক দিল তখন আমি বুঝতে পারি নাই। তারপর আমি আসলাম, লাস্ট আরেকদিন আমি ডাকসুতে গেলাম, গিয়ে এসে তারপর ওদেরকে হ্যাঁ বলে আসলাম। তার আগে আমি হচ্ছে নামাজ পড়ে আল্লাহর কাছে বলে গেলাম যে আল্লাহ, আমি রাজি হব কিন্তু কোন দিকে যাচ্ছে আমি জানি না, তুমি আমাকে হেল্প করো। আমি এটা বলে তারপর চলে গেলাম। এসেও তারপর ভাবছিলাম যে আল্লাহ কি করলাম, কোথায় আপনি যাচ্ছি। এই সময়টাতে অভিভাবক যারা আছেন, আপনি আপনার শাশুড়ি কিংবা মা, ওনাদের সাথে কি বিষয়গুলো নিয়ে ডিসকাস করেছেন? মা শাশুড়ির সাথে আলাপ করিনি, হাজবেন্ডের সাথে বলছি, কারণ মা না জিনিসটা বুঝতো না এভাবে যে কি জিনিসটা, এটা হয়তো বুঝতো না। আম্মুকে বলেছি। আসলে এই সময় পলিটিক্সে আসাটাকে কেউই কিন্তু কোনো গার্জিয়ানরা, আব্বু যেমন কোনো প্রোগ্রামে গেলে বলতো যে আজকে যাওয়ার দরকার নেই। হ্যাঁ, মিতু, একটা জিনিস আমার কাছে খুব অবাক লাগছে, মানে টু বি অনেস্ট, ধরেন আমরা তো রাজনীতির সঙ্গে যুক্ত না হলেও রাজনীতিটাও কিছুটা হলেও বুঝি। এখনো যদি কোনো একটা মানুষ বা কেউ যার রাজনীতির ওইভাবে কোনো ব্যাকগ্রাউন্ড নাই, সে একজন ডক্টর, তার একটা প্রফেশনালি অন্যরকম একটা জায়গা আছে, সে যদি বলে না আমি জাম্প ইনটু করবো রাজনীতিতে, তাও এরকম একটা নতুন দল, এবং যেখানে গিয়ে ধরেন আপনার খুব বোল্ড একটা ভূমিকা আপনি রেখেছেন ডেফিনেটলি, এইটা কিন্তু খুবই মানে আমাকে অবাক করছে যে হাউ ইট ইজ পসিবল। এখন কথা হচ্ছে যে আপনাকে আমরা খুব বোল্ডলি দেখেছি ওই সময়টাতে এনসিপির সমস্ত কর্মকাণ্ডকে সমর্থন করতে। নট অনলি দ্যাট, আপনি জামাত ইসলামের পক্ষেও অনেক সময় সময়টাতে কথা বলেছেন। মানে এইরকম রাজনীতির ব্যাকগ্রাউন্ড ছাড়া একটা মানুষ, মানে এগুলা কি বুঝে শুনে করার আসলে, মানে আপনার পয়েন্টটা কি? আমার কাছে মনে হয় আমি বুঝেই করেছি। আচ্ছা। কারণ হচ্ছে আমি তো সংগঠন, মানে আমাকে অনেকে পরিচয়টা লেখে যে যুগ্ম মুখ্য সদস্য সচিব লেখে, যুগ্ম সদস্য সচিব লেখে, বাট আমার আসলে হচ্ছে যুগ্ম মুখ্য সংগঠক। আমি হাসনাত আব্দুল্লাহ ডেপুটি, ওর টিমে দক্ষিণের ডেপুটি হিসেবে আছি। আমি আসলে সংগঠনটাকে হাতে দেখেছি, মানে সংগঠনের লোকাল পর্যায়ে কীরকম, আমাদের কতটুকু ভোট আছে, কতটুকু আমরা সংগঠন দাঁড় করাতে পেরেছি, আমাদের সাংগঠনিক দুর্বলতা ছিল। সেখানে আমার মনে হয়েছে যে কোনো পার্টির সাথে অ্যালাইন না হলে আমাদের পার্লামেন্টে যাওয়া পসিবল না। তো এই চিন্তা থেকেই কিন্তু আমি অ্যালাইনমেন্টে ছিলাম। আর আমি জামাত ইসলামের বিষয়টা যে বিএনপির সাথে যাওয়ারও কথা ছিল, তখনও আমি বলেছি যে আমি নিজে বলেছি, তখন ওইভাবে দেওয়ার হয় না যে ওনাদের যে কর্মকাণ্ড বা যে চাঁদাবাজি বলেন, যে দুর্নীতি বলেন, ওইটার দায় আমি নিতে চাই না। তো সেইখান থেকে জামাত ইসলামে আরেকটা অপশন ছিল, এটা হচ্ছে মূল কারণ। এবং আমার কাছে তখন স্পষ্টই মনে হয়েছে যে আমি যুগ্ম মুখ্য সংগঠক, আমি জানি সংগঠনের সাংগঠনিক অবস্থা কি। এখান থেকেই কিন্তু ডিসিশনটাকে আমার মানে করে। আমি বরাবরই বলি যে আমি মাঠে সময় দেই বেশি, এবং আপনি দেখবেন যে আপনি আমাকে মানে বিভিন্ন প্রোগ্রামে দেখাচ্ছে, বিভিন্ন মাঠের প্রোগ্রামে বেশি দেখবেন, এবং এটা আমার কাছে খুব ভালো লাগে যে আমি মানুষের মধ্যে যাই, কথা শুনি। এবং আরেকটা জিনিস হচ্ছে যে আমি রাজনৈতিক না, বাট আমার মাকে ছোটবেলায় দেখতাম যে সকালবেলা উঠে সে ভোট চাইতে যেত। যেহেতু আমি ক্লাস 8 পর্যন্ত, যেটা আমার খালু ছিলেন চেয়ারম্যান, তো আমাদের ভোট করার একটা এক্সপিরিয়েন্স ছিল যে ভোটার কিভাবে হয় মানুষের, মানে ভোট হলে কি ধরনের এক্সপিরিয়েন্স লাগে, বা একটা ইলেকশন করে জিতে আসতে কতটুকু ক্যাপাবিলিটি লাগে, ওটা আমার ধারণায় ছিল। যেই কারণে আমার কাছে মনে হয়েছে যে জোটটা করা উচিত। বাংলাদেশের রাজনীতিতে জামাত ইসলামের যে ব্র্যান্ড ইমেজ, সেখানে যুদ্ধ অপরাধ বা যুদ্ধে তাদের যে দায়টা, যদিও পরবর্তীতে জামাত ইসলাম থেকে বহুবার এটা নিয়ে বক্তব্য দেওয়া হয়েছে, এবং জামাত ইসলামের আমির তিনি বহুবার এটা নিয়ে বলেছেন, ক্ষমা চাওয়ার প্রসঙ্গ এসছে, তিনি ক্ষমা চেয়েছেনও। কিন্তু তারপরেও জামাত ইসলামের যে ব্র্যান্ড ইমেজ, সেই জায়গাটিতে যখন আপনার জায়গা থেকে আপনি অ্যালায়েন্স হচ্ছিলেন, লাইক আপনি একটু আগে বলেন বিএনপির যে চাঁদাবাজি বা অন্যান্য যে প্রসঙ্গগুলো আছে, সেটার দায় আপনি নিতে চাননি। জামাত ইসলামের সাথে গেলেও তো এখানে একটা বড় দায় চলে আসে। সেই জায়গাটায় আপনার উত্তরটা কি ছিল? আমার কাছে মনে হয় যে বাংলাদেশের রাজনীতি, আগামীর রাজনীতি, যে এই যে মুক্তিযুদ্ধের বাইনারি যে এস্টাবলিশমেন্ট, এখানে আর দাঁড়াবে না।
আমার কাছে মনে হয় যে, এবং ওনারা কিন্তু বারবার এটা নিয়ে ক্লারিফিকেশন দিয়েছেন, True. এবং দেওয়ার পরেও আবার এই কথাটা যে সব প্রোগ্রামে চলে আসে, সব জায়গায় চলে আসে, এটা আমার কাছে মনে হয় না যে এটার আর দরকার আছে। এবং এই বাইনারি রাজনীতিটা যারাই করতে যাবে তারা কিন্তু মানে সামনে আগাতে পারবে না আমার কাছে মনে হয়। তো এই জায়গা থেকে এই যে ধরেন যে আমাদের যেই জিনিসগুলো নিয়ে কথা বলা দরকার, আসলে বাংলাদেশ রাষ্ট্র সংস্কারের জন্য যে জিনিসগুলো নিয়ে কথা বলা দরকার, তার চেয়েও বেশি কথা হয় এই সব মানে চেতনা ভিত্তিক জিনিসপত্র নিয়ে, যেই জায়গা থেকে আমার কাছে মনে হয় এই কারণে বাংলাদেশ অনেক পিছিয়ে আছে। কিন্তু মিতু, মানুষ তো সমালোচনাও করছে আপনার, অনেকে অনেক বড় ধরনের পচা কথাও বলে ফেলে সোশ্যাল মিডিয়াতে, রাইট? এগুলো কেমন লাগে যখন দেখেন? সত্যি বলতে প্রথম ভীষণ খারাপ লাগতো। প্রথম এমন কিছু ছবি বা কোনো কিছু, কারণ কি আমার একটা টিকটকে একটা প্ল্যাটফর্ম আপনি ছিল, লাস্টে কদিন আগে শেয়ার করেছেন যে ওখান থেকে একটা এআই নিয়ে আপনার ছবি নেওয়া হয়েছে, পাশাপাশি সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি সালাউদ্দিন আম্বার, হ্যাঁ আম্মারের ছবি, তারপর অনেকের এগুলো কিন্তু করা হচ্ছে রিসেন্টলি। সো জি, আপনি সবকিছু মিলিয়ে বলেন। হ্যাঁ, তো আমার একটা টিকটক অ্যাকাউন্ট ছিল, এবং তখনকার সময় টিকটক অ্যাকাউন্ট থাকা মানে হচ্ছে খুব একটা লো ক্লাস, মানে টিকটকাররা খুবই, কিন্তু আমি টিকটক অ্যাকাউন্টে ছিলাম এবং খুব প্রশংসিত একটা অ্যাকাউন্ট ছিল, এবং আমার ফেসবুক অ্যাকাউন্টে মোটামুটি ফলোয়ার ছিল, এখনও যত বেশি তত না, সবাই আমার সবসময় খুব প্রশংসাই করতো। তো হঠাৎ করে এগুলো নিতে আমার খুব কষ্ট হয়েছে, ভীষণ কষ্ট হয়েছে। কিন্তু এখন এগুলো আমার কাছে মনে হয় যেটা হয়েছে বাংলাদেশের মানুষের কাছেও মানে সয়ে গেছে, আমার কাছেও কিছুটা সয়ে গেছে, বাট এটা নিয়ে আমার পরিকল্পনা আছে যে আমি এটা নিয়ে অবশ্যই কাজ করব সামনে। সয়ে যাওয়া আসলে উচিত না, মানে এই যে যেই কষ্টের মধ্যে থেকে গিয়েছে আমরা, এবং গতদিনও আমি বলেছি, দেখেন সমাজে যখন একটা খারাপ ভাইরাস ছড়িয়ে পড়ে সেটা কিন্তু রাজার দরবার পর্যন্ত চলে যায়, যার কারণে আমরা এতদিন অ্যাফেক্টেড হয়েছি। গতকালকে দেখেন, গত পরশু দেখেন জাইমা রহমানকে নিয়ে আওয়ামী লীগ এত নোংরা একটা ছবি বানিয়েছে। তো এই জায়গা থেকে কিন্তু যারা সরকার দলীয় আছেন, যারা বিভিন্ন পলিসি লেভেলে আছেন, তাদের কিন্তু সুযোগ আছে এটা নিয়ে কাজ করার, কিন্তু কেউ কিন্তু এটা নিয়ে খুব, আপনি কোথাও দেখবেন না ক্ষমতাসীনরা এগুলো নিয়ে কথা বলে। তো এই যে জিনিসটা, এটাকে অবশ্যই এটা নিয়ে কাজ করা দরকার। কারণ আমি মনে করি যে আমার দুটা মেয়ে বাচ্চা আছে, এবং তাদের বা সমাজে অনেক মেয়ে বাচ্চারা আছে যারা এই যে লোকাল এরিয়ায় মেয়েরা আছে, চলে যাচ্ছে, ছেলেরা ডিস্টার্ব করছে, তাদের হঠাৎ করে মনে হলো মেয়েটা ফিরিয়ে দিচ্ছে, তারা দুটা ছবি বানিয়ে অনলাইনে ছেড়ে দিচ্ছে। আমার যে পরিমাণ মানসিক দক্ষতা বা মানসিক মানে শক্তি তৈরি হয়েছে, স্ট্যামিনা তৈরি হয়েছে, ওই মেয়েটার এটা নাও হতে পারে। এবং অনেক দুর্ঘটনা ঘটে এরকম যে এই ছবি বানানোর জন্য মেয়েরা সুইসাইড করে ফেলছে। তো এই জায়গাটা আসলে অ্যাড্রেস করা দরকার, এবং এই জায়গাটা নিয়ে কাজ করার অনেক সুযোগ আছে। শুধু অ্যাড্রেস না, আমি বলবো যেটাকে ইমিডিয়েট অ্যাড্রেস করা দরকার। এবং আমার মনে হয় যে কিছুদিন আগে সম্ভবত আমি যদি ভুল না বলে থাকি, আমাদের একজন মন্ত্রী বলেছেন যে কন্টেন্ট ক্রিয়েটরদের অনুমতি ছাড়া কোনো ভিডিও পাবলিশ করলে সেটার জন্য দ্রুত ব্যবস্থা নেওয়া হবে, হুইচ ইজ গুড, ডেফিনেটলি এটা ভালো। কিন্তু এই কথারও আবার অনেক ফাঁকফোকর আছে। হ্যাঁ, এই ফাঁকফোকরের জায়গাগুলো কিন্তু অনেক সময় অনেক সুবিধাভোগীদের কিন্তু সুযোগ করে দেয়, এবং একই সাথে ভালো জিনিসের সম্ভাবনাটাকেও নষ্ট করে দেয়। সো আমার মনে হয় যে বিশেষ করে এই যে রিসেন্টলি যে বিষয়গুলো আমরা দেখলাম, শুধু ওনার কথা না, আমরা দেখেছি জামাত ইসলামের যে আমির আছেন তার সঙ্গে এরকম বেশ কিছু ছবি দেখা গেছে। আমি যদি ভুল না বলে থাকি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষিকা মোনামির পোস্টে আপনারা গেলেই মাঝে মাঝে আপনারা দেখতে পাবেন যে উনি এগুলো নিয়ে সোচ্চার, এবং এগুলো নিয়ে উনি থানা পর্যন্ত গিয়েছেন, কিন্তু খুব একটা রেজাল্ট হয়নি, সেটাও আপনার স্ট্যাটাস পড়ে জেনেছি। তো এগুলো নিয়ে আসলে কথা বলা খুবই খুবই দরকার। বেশ কিছু না, 8-10টা কেস যদি এরকম সামনে চলে আসে যে এদেরকে ধরা হয়েছে, কারা এটা করছেন, এদেরকে লাইমলাইটে নিয়ে আসা হয়েছে, মানুষ খুব দ্রুত সচেতন হয়ে যাবে। কিন্তু আমরা এখন পর্যন্ত সেরকম কোনো স্টেপ দেখিনি। এটা খুবই বড় একটা কনসার্ন আমার মনে হয়। মিতু, আপনি খুব বোল্ডলি বলেন, যাই বলেন খুব বোল্ডলি বলেন, সোজা সাপটা বলেন যে এটা পছন্দ হয়েছে, এটা পছন্দ হয় নাই। আপনার কি মনে হয় না যে বাংলাদেশের রাজনীতির যে ঢেউ, মানে বাংলাদেশের মানুষ তো আসলে ঘুরে ফিরে ওই জায়গাটাই থাকে, হয় বিএনপি অথবা আওয়ামী লীগ, অথবা ভবিষ্যতে হয়তো বা নতুন কোনো প্ল্যাটফর্ম আমরা সম্ভাবনা দেখলে হয়তো আরও 2, 4, 5, 10, 20 বছর পরে দেখি। কিন্তু আসলে তো ওই যে একটা কথা বলে গ্রামাঞ্চলে, যেই লাউ সেই কদু, রাইট? সো মনে হয় না যে ভবিষ্যৎ অনেক সময় ডিফিকাল্ট হয়ে যেতে পারে এভাবে বোল্ডলি থাকলে? আমি এই সেম প্রশ্নটাই একটু ঘুরিয়ে পেঁচিয়ে হাদিকে করেছিলাম। মনে হয় না, কারণ আমার কাছে মনে হয় আল্লাহ আমাকে এখানে নিয়ে এসছেন, আমার আগামীর পথ চলা কেমন হবে আল্লাহ এটা ঠিক করে রেখেছেন। আমার জীবনে যা হবে, আমার এটা সব কিছু নির্ধারিত। সো আমার
যেটা সঠিক মনে হয় আমি ওটাই করব। তো এটা এবং আমার মানে ধরেন এই যে আজকে আমি এখানে বসে আছি, এটা তো বসে থাকার কথা ছিল না। আজকে আমার বসে থাকার কথা ছিল অপারেশন থিয়েটারের কোনো একটা মানে ওয়েটিং রুমে। তো এটা আসলে আল্লাহর প্ল্যান। তো আল্লাহ প্রত্যেকটা মানুষকে এক একটা কাজের জন্য তৈরি করেন। তা আমাকে মনে হয় আল্লাহ এই জন্য তৈরি করেছেন, আমাকে দিয়ে হয়তো মানে আমি জানি না তিনি কিছু চাচ্ছেন কিনা বা আমি কিন্তু আমার মনে হয় যে এরকম কিছু মানে চাচ্ছেন যে আমি এটা করি। আপনি মানসিকভাবে সংসদে যাওয়ার জন্য প্রস্তুত? আমরা তো শুনেছি, এখনো যদিও গেজেট হয়নি, হয়তো অনুষ্ঠান পাবলিশ হতে হতে হয়ে যাবে ইনশাল্লাহ, যে এনসিপি থেকে আপনাকে সংরক্ষিত মহিলা আসনে। ওইটা আপনাকে ভালো প্রশ্ন করেছেন, মানসিকভাবে প্রস্তুত কিনা আমি এটা একটু বলি আপনাকে। এই লেখাটা হচ্ছে 8 আগস্ট 2024-এর। প্রোফাইল পিকচারটা আমি দেখাই, এই যে পার্লামেন্টের সামনে। ওকে, 8 আগস্ট 2024। আমি কিন্তু একদম সম্পূর্ণ ঘরোয়া একটা মেয়ে, ডাক্তার, এবং নিজের মতো কাজ করছি। কাউকে চিনি না, কোনো পলিটিক্যাল কাউকে ওইভাবে চিনি না। হাসনাত সার্জিস ওদেরকে কাউকে কখনো চিনি না। এখানে এই স্ট্যাটাসে আমি লিখেছিলাম যে ছবিটা খুব শখ করে তুলেছি এবং ভেবেছি এইখানে একদিন সসম্মানে আসবো ইনশাল্লাহ, কিন্তু কিভাবে আসবো জানি না। আল্লাহ যদি চায় আসবো, এবং আমার আল্লাহর কাছে চাওয়া তিনি আমার জন্য যেটা কল্যাণে সেটাই আমাকে দেন। এটা কিভাবে কি হলো আমি জানি না, এটা আল্লাহ জানেন। আমরাও মাঝে মাঝে এরকম গিয়ে লিখে আসবো। এটা একটা খুবই আমার কাছে মনে হয় যে একটা মিরাকেল, মানে আমি রাজনীতিতে আসবো এবং এই ছবি, এই লেখাটা আমার হাত থেকে বের হয়েছে। তবে মাঝে মাঝে আমার হাজবেন্ডকে বলতাম যে আমার দাদা, আমার দাদা খুব প্রশংসিত মানুষ ছিলেন, ওইটা আমার কাছে মাঝে মাঝে ইয়ে লাগতো যে এরকম চেয়ারম্যান হলে বা পলিটিক্যাল মানুষ হলে তাদের তো অনেক প্রশংসা থাকে, তাদের পরবর্তী প্রজন্মরাও প্রশংসা পায়। তো ওই জায়গা থেকে আমার মনে হয় একটা ইন্সপিরেশন ছিল। তো সবসময় আমার হাজবেন্ডকে বলতাম যে আমি একদিন ইলেকশন করব, কিন্তু কিভাবে করব জানি না। এটাও এই একই কথা যে কিভাবে করব জানি না। কনসার্ন কি থাকবে আপনার? আপনি যদি সংসদে যেতেই পারেন, আপনি আসলে কোন বিষয়গুলো নিয়ে কাজ করতে চান, কোন বিষয়গুলোকে ফোকাস করতে চান? দেখেন, আমি খুব নন পলিটিক্যাল ফ্যামিলি থেকে আসছি, যেটা একদম নন পলিটিক্যালই বোঝা যায়। আমার দাদা মারা গিয়েছে অনেক আগে, সে কিন্তু আমার ব্যাকআপে না। আমি নিজের ইচ্ছায় বা নিজের চেষ্টাই এসছি, যতটুকু আল্লাহর সহযোগিতা বা আল্লাহর লিখে রাখছেন, তারপরও নিজে হেঁটেছি। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আমাদের মতো অনেক মেয়েরা আছে যাদের আসলে কাজ করার সুযোগ আছে, দেশের জন্য কাজ করার সুযোগ তারা চায়। এই যে আমার জার্নিটা এরকম, আমি চাই আমার মতো আরো কিছু মেয়েরা উঠে আসুক যারা নারীকে সেল করবে না। নারী কিন্তু যারা নারী ইস্যু নিয়ে কাজ করে, আমি জানি না এই কথাটা কোটানকোট এটা নারী কিন্তু একটা সেলের বিষয় হয়ে যায়। এনজিও বলেন বা যে জায়গায় বলেন, তারা বিভিন্ন সময় অনেক সময় তারা হেল্প করে বা ইয়ে করে, বাট নারী ইস্যুটাকে কেন্দ্র করে নারীকে সেল করে। এই জায়গা থেকে কিছু মেয়েদের উঠে আসা উচিত যারা নারীকে সেল করবে না, নারী ইস্যুটাকে সেল করবে না, সত্যিকারের নারীদের জন্য কাজ করবে, নারী অধিকার নিয়ে কাজ করবে, এবং যারা আসলে প্রান্তিক নারীদের নিয়ে কাজ করবেন। এনসিপি কি 8-10টা যে রাজনৈতিক দল আছে সেই রকমই কিছু হতে যাচ্ছে ভবিষ্যতে ট্র্যাডিশনালি, নাকি নতুনত্ব কিছু আছে? আপনি কাজ করতে গিয়ে কি পেয়েছেন বা আপনার কি বলার আছে একজন কর্মী হিসেবে? আসলে না, নতুনত্ব তো অবশ্যই আর 10টা দলের মতন নয়। আমার এনসিপি তো আসলেই তারা নতুন বন্দোবস্ত চায়, বাট এনসিপির যেটা আমি এখন যেমন আবার এনসিপি একটা জায়গায় কিন্তু এসছে, এনসিপি বসন্ত চলছে, সবাই আসছে, কিন্তু এনসিপির কিন্তু একটা স্ট্রাগল ছিল। যে স্ট্রাগলে আমার কাছে মনে হচ্ছে সবাই বলেছে যে তোমরা যাও, আগাও, আছি পিছনে, কিন্তু কেউ সামনে আসতে চায় নাই, ভয় পেয়েছে সামনে কোন দল ক্ষমতায় আসে। যেই সময় এনসিপির হাতটা আরও সমাজের আরও বিজ্ঞজনদের ধরা উচিত ছিল, তারা ওই সময় কি আসলে ধরেছে কিনা এটা নিয়েও আমার মাঝে মাঝে ইয়ে হয় যে সবাই বলেছে আছি পিছনে। ধরেন আমি একটা জায়গায় কমিটি করতে গিয়েছি, তো ওখানকার যারা গণ্যমান্য ব্যক্তি বা যাদেরকে মানুষ সম্মান করে, এই যে ভয়টা যে আমি একটা দলের সাথে যুক্ত হব, বাট ওই দলে থেকে যে আমি দেশের জন্য সমাজের জন্য ভালো কাজ করতে পারবো এবং এতটুকু সাহস নিয়ে যে এগিয়ে আসা, এটা অনেক সময় অনেকেই এটাকে অ্যাভয়েড করেছে, যার কারণে আমাদের অনেক জায়গায় সাংগঠনিক দুর্বলতা তৈরি হয়েছে। এবং আরেকটা জিনিস যে আমাদের একটা দল করতে গেলে কিন্তু একটা অর্থনৈতিক ব্যাকআপ অনেক বেশি লাগে দল চালানোর জন্য।
যেটা হয়তো অনেক সময় হয় না, মধ্যবিত্তরা না খেয়ে থাকলেও বলতে পারে না। অনেক সময় অনেক প্রোগ্রামে আমাদের অনেক কষ্ট হয়েছে, আমরা অনেক সময় বলতে পারি নাই বা যেভাবে যেটা দরকার ওইভাবে পারি নাই। বাট নতুন বন্দোবস্তের যে আকাঙ্ক্ষাটা সেটা কিন্তু আমাদের তখনও ছিল, এখনও আছে। স্ট্রাগল করতে করতে আমরা এ পর্যন্ত এসেছি এবং আমার বিশ্বাস যে আগামীতে বাংলাদেশের সবচেয়ে জনপ্রিয় দল হবে এনসিপি। আজকের যুগে পার্লামেন্টে না গেলেই কি ক্ষমতা খর্ব হতো? এনসিপি তো বাইরে থেকেও অনেক কিছু করতে পারতো, কারণ বাংলাদেশের মানুষের এটা অনেক tough বড় একটা হতো। ভালো এটা টাফ হতো। আপনি দেখেন এখনই আমাদের জন্য টাফ হচ্ছে। আপনার কাছে মনে হয় না যে এখনই আমরা এই যে সংস্কার ইস্যুতে, গণভোটের ইস্যুতে আমরা যে চাওয়াটা একদম সবার চাওয়া, বাংলাদেশের 70% মানুষের যে চাওয়াটা, সেই চাওয়া 70% মানুষের হ্যাঁ সহ আমরা আগাতে, কারণ কি সে পুরনো পলিটিক্যাল যে ধারাটা সেটা কিন্তু সম্পূর্ণ চলে এসছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় না যে পার্লামেন্টে না থাকলে, কারণ কি বাংলাদেশের মানুষরা একটু পাওয়ারটাকে সবসময়ই স্যালুট করে, সেই জায়গা থেকে কিছুটা হলেও পাওয়ারে থাকা, সেই জায়গা থেকে ভয়েস রেইজ করা, এটা খুব দরকারি। ওকে, তো আপনি মনে করছেন সেই জায়গা থেকে এনসিপি সঠিক সিদ্ধান্তই নিয়েছে। সিদ্ধান্ত নিয়েছে। বিএনপির সাথে অ্যালায়েন্স গেলে কি আপনার আরো বেশি বেনিফিটেড হতেন, কি মনে হয়? আমার কাছে মনে হয় না, কারণ আপনি দেখেন তাদের কিন্তু যাদের সাথে অ্যালায়েন্স হয়েছে সেই প্রত্যেকটা অধিকাংশ জায়গায় কিন্তু আবার বিদ্রোহী প্রার্থী ছিল, এবং তাদের যে চেইন অফ কমান্ড সেটা কিন্তু আমার কাছে মনে হয় না যে জামাতের মতো। সেই জায়গা থেকে আমাদের তো ওই চেইন অফ কমান্ডটা দরকার ছিল, যে তারা ভোট দিতে বলবে, এই পার্টি আমাদের জোট, এই জায়গা থেকে ভোটারদেরকে ম্যানেজ করা, সব কিছু করা, এটা কিন্তু মানে আমার কাছে মনে হয় না যে বিএনপিতে এটা হতো। আপনি আরেকটা বিষয় বলছিলেন যে অর্থনৈতিক যে ব্যাপারটা, আমরা জানি জামাত ইসলামের একটা মডেল আছে এবং এটা খুব পাওয়ারফুল একটা মডেল, আমরা জানি বাকি দলগুলোরও আছে, সেটাও খুব পাওয়ারফুল, জোর করে নিয়ে নেয় অনেক সময়। ওকে, বাই দ্য ওয়ে, এটা কেটে দিবেন না, কেন কেটে দিবেন বলেন। বিষয়টা তো আসলে কাগজে কলমে না, বাট আমরা জানি যে এই প্রথাতেই রাজনৈতিক দলগুলো চলে। সামহাও দে গেট দ্য ফান্ড এবং এটা তাদের চালিকা শক্তি। এনসিপির এখানে আসলে কোন মডেল ফলো করবে? না, এনসিপির কিন্তু প্ল্যান আমাদের চলছে যে আমরা কিভাবে সার্ভাইভ করব, অর্থনৈতিক প্ল্যানগুলো কিভাবে হবে। আমরা কিন্তু নিজেরা, যেমন আমি পলিটিক্সও করি, আবার নিজেরা কিন্তু চাঁদা দেই, হাজবেন্ড আর্ন করে, সেখান থেকে কিন্তু আমি এনসিপিকে চাঁদা দিই। তো এটা কিন্তু প্রত্যেকে দেয়। আচ্ছা, আমাদের যারা কেন্দ্রীয় কমিটিতে আছেন, নতুন যারা এসেছেন তারা নতুন কিছুদিন আগে, কিন্তু পুরনো যারা আছেন তারা কিন্তু প্রত্যেকেই এনসিপি কে ডোনেট করে। এটা কি মানে কর্মী হলে ডোনেট করতে হয় এরকম কিছু নাকি? আমরা কেন্দ্রীয় কমিটি থেকে সবাই সবার মতো ডোনেট করি। এটা তো খুব অল্প কিছু অর্থ, পুরো বাংলাদেশে কভার করার মতো না। এই জন্য আমরা কিছু পলিসি ডেভেলপ করার চেষ্টা করছি এবং বিভিন্ন জায়গায় এটা নিয়ে আমাদের অর্থনৈতিক পলিসিটা কি হবে এটা নিয়ে আমাদের কাজ চলছে। এটা হয়তো আগামীতে প্রকাশও হয়ে যাবে। আওয়ামী লীগ বা ছাত্রলীগ যেগুলো বর্তমানে নিষিদ্ধ আছে, তারা রাজনীতিতে সক্রিয় হওয়া, তারা ফিরে আসা, তাদের ব্যাপারে বর্তমান সরকারের ভূমিকা, এসব কিছু নিয়ে আপনি বলতে চান? না, আওয়ামী লীগ তো আসলে আজকেও দেখলাম যে আওয়ামী লীগ মিছিল করছে, তো এগুলো নিয়ে আসলে স্পেসিফিক বাদ দেন না, কারণ আওয়ামী লীগ যদি ফিরে আসে বা আওয়ামী লীগ যেভাবে আসছে, তাহলে প্রথম আওয়ামী লীগ ফিরে আসবে না। হ্যাঁ, আওয়ামী লীগ ফিরে আসবে না কেন বলছেন? আওয়ামী লীগের তো ফিরে আসার রাইট আছে, কোনো চান্স নাই। দল হিসেবে তো আওয়ামী লীগের ডেফিনেটলি রাইট আছে যে আওয়ামী লীগ। না, আওয়ামী লীগ আসলে একটা সন্ত্রাসী সংগঠন হয়ে গেছে, এবং ছাত্রলীগ একটা সন্ত্রাসী অঙ্গ সংগঠন। তো কোনো সন্ত্রাসী অঙ্গ সংগঠনকে তো আসলে বাংলাদেশে স্পেস দেওয়ার কোনো সুযোগ নাই। সরকার এই বিষয়ে যে ভূমিকা পালন করছে সেটা কি যথোপযুক্ত ভূমিকা পালন করছে? আমার কাছে মনে হয় আরেকটু আমরা স্ট্রিক্ট হতে পারি। যেমন আজকে আসলে কি আপনি দেখেন, আইনি সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা কিন্তু আইন শৃঙ্খলায় বেশ পিছিয়ে গেছি। তো সেই জায়গা থেকে সরকারের যে স্বরাষ্ট্রমন্ত্রীর যে দায়িত্ব, উনি যদি ওনার দায়িত্বটা পালন করেন তাহলে মনে হয় আরেকটু আমরা সব বিষয়েই আরেকটু দেশটাকে সুন্দর করে আগানো যায়। যেমন ন্যায় বিচারের ক্ষেত্রে, বিচার ব্যবস্থার ক্ষেত্রে কিন্তু উনি তো ওনার কাজ রেখে উনি হয়তো অন্য কিছু কাজ করছেন, যেটা আমরা বলছি না, জনগণও বলছে, শুধু আমি বলছি না। তো সেই জায়গা থেকে স্বরাষ্ট্রমন্ত্রী যদি আরেকটু নিজেকে এই সব কাজের দিকে মনোযোগ দেন, মানে গণভোট বা এই সংস্কার, এগুলোকে
না হওয়ার জন্য যে উনি যে এফোর্টটা দিচ্ছেন, গণভোটে বা সংস্কার না হওয়ার জন্য যে এফোর্টটা দিচ্ছেন, ওটা যদি একটু বাংলাদেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের দিকে দেখেন তাহলে একটু ভালো হয়। বিশেষ করে এই যে মবের কথা উনি স্পষ্ট বলেছেন যে মব কালচার আর ফিরে আসবে না, কিন্তু দেখা যাচ্ছে প্রতিদিনই বাংলাদেশে এখন মব হচ্ছে। তো সেই জায়গা থেকে আমার কাছে মনে হয় যে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে এবং স্বরাষ্ট্রমন্ত্রীর আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকেই মনোযোগ দেওয়া উচিত। এই যে গণভোটকে বা এই সংস্কারকে যে উনি কি বলে সংস্কার না হওয়ার জন্য যে প্রচেষ্টা চালাচ্ছেন, এই প্রচেষ্টা বন্ধ করে প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। শৈশবটা একটু জানতে চাই, লাইক আপনার ফ্যামিলি, বড় হয়ে ওঠা, সবকিছু মিলিয়ে পরিবারটা নিয়ে যদি কিছু বলার থাকে। ফ্যামিলি, আমি আমার বাবার একমাত্র মেয়ে, আমার আরেকটা ভাই আছে। আমি বড় হয়েছি বরগুনা জেলার বেতাগী থানায়। আচ্ছা। ওখানে স্কুল কলেজ। তো আর আমি যেখান থেকে নমিনেশন কিনেছিলাম ওটা আবার কাঠালিয়া। আচ্ছা। বরগুনার বেতাগীর এপার ওপার, নদীর এপার ওপার কাঠালিয়া। তো এটা বলার কারণ হচ্ছে যে আমি বেতাগী এবং বরগুনা কাঠালিয়া এই দুই জায়গার লোকজন হচ্ছে খুব করে যে আমি তো কি বেতাগীর নাকি কাঠালিয়ার। মাঝে মাঝে অনলাইনে ইয়াং জেনজিরা বলে যে আপু আপনি একটু উত্তর দিয়ে যাবেন, আপনি কি বেতাগীর নাকি কাঠালিয়ার। তো বেসিক্যালি আমি ভোটারও কাঠালিয়ার, কিন্তু আমি বড় হয়েছি আমার আব্বার ওখানে বিজনেস ছিল। তো এই জন্য স্কুল কলেজ বেতাগীতে, কিন্তু দুইটাই কিন্তু কাছাকাছি, নদীর এপার ওপার। ওকে, সো ফাইন। আপনার পরিবারে বা রাজনৈতিক আবহাওয়ার জায়গাটায় যদি আসি, কেউ কি ছিলেন যারা রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন? আমাদের বড় হওয়ার সময়টা আসলে আমার দাদা চেয়ারম্যান ছিলেন টানা 22 বছর, 3 বারের। হ্যাঁ, তো ওইটা যে আসলে রাজনীতি বা ওইটা এখন সবাই বলে যে দাদা রাজনীতিতে ছিলেন, কিন্তু ওই সময় উনি কোনো দলে ছিলেন না, বা এটা যে রাজনীতি ওইটা আসলে বুঝতে পারিনি, এটা এখন বুঝতে পারছি। তো উনি টানা তার আগে 5 বছর মেম্বার ছিলেন। আচ্ছা। তো ওনার বেশ পরিচিতি আছে এবং আমাদের ফ্যামিলিতে সবাই আমার নামের চেয়েও আমার দাদার নামে বেশি চেনে, যে আমজিদ চেয়ারম্যান, এবং খুব সুনামের সাথে উনি টানা 3 বার চেয়ারম্যান ছিলেন, দায়িত্ব পালন করেছেন। হ্যাঁ। সো আপনার বরগুনাতেই বড় হয়ে ওঠা? বেতাগীতে বড় হয়ে ওঠা, বাট কাঠালিয়া আমার যাতায়াত মানে দুইটা মিলিয়ে একদম। ওকে, সো ডাক্তার কাঠালিয়ার বলার কারণটা হচ্ছে আমি নমিনেশন কিনেছি ওখান থেকে, আমার দাদা বাড়ি যেখানকার, এবং ওইখানকার ভোটার আমি। রাইট। ডাক্তার হয়ে ওঠার গল্পটা একটু শুনতে চাই। লাইক আপনি নিশ্চয়ই খুব ভালো স্টুডেন্ট ছিলেন, নইলে তো ডাক্তার হওয়ার ব্যাপারটা না, এটা আসলে খুব ভালো যে এটা না, আমি কখনোই ফার্স্ট হই নাই, বাট থার্ড ফোর্থ ছিলাম। আমার যে ফার্স্ট গার্ল যে বান্ধবী ও ডাক্তার হয়েছে, আমার সেকেন্ড যে মেয়েটা ও আমার বান্ধবী, ওর নাম লিপি, ও এখন জজ, আর আমি ডাক্তার। কলেজেও এরকমই ফোর্থ থার্ড ছিলাম। কলেজে আমি ফোর্থ ছিলাম মেবি, ওখানেও যে যারা ছিল তারাও এরকম ডাক্তার, জজ, আরেকজন মনে হয় ম্যাজিস্ট্রেট, ও হচ্ছে 37 বিসিএস। তো এই লেভেলে ছিলাম আর কি। আমাদের ব্যাচটা খুব ভালো মানে ভালো ছিল, ওরা সবাই মোটামুটি ভালো জায়গায় আছে। বিউটিফুল। সো আপনি মানে মেডিকেল পড়লেন কোথায়? শাহাবুদ্দিন মেডিকেল, গুলশান। ওকে, ডাক্তার হওয়ার চিন্তাটা কেন হলো? মানে এটা কি নিজের চয়েস ছিল নাকি বাবা মা ফ্যামিলি থেকে? অনেক বড় না, আমার তো ডাক্তার হওয়ার আগেই বিয়ে হয়েছে। আচ্ছা, তো মানে ঘটনা না দুর্ঘটনা? না, ফ্যামিলি থেকে বিয়ে হয়েছে। মানে হয় না, আমরা তো আসলে উপজেলা শহরে বড় হয়েছি। হ্যাঁ, ওখানে আমার খালাতো বোনরা ছিলেন, ওরা বেশ দেখতে খুব সুন্দরী ছিলেন, আমার ফুফাতো বোনরা ছিলেন, এবং ওদের সবারই ইন্টারের পরে বিয়ে হয়ে গিয়েছে। এবং আমাদের ফুল ফ্যামিলিতে কোনো মেয়েদের ইন্টারের আগে মানে ইন্টারের পরে কোথাও মানে বিয়ে হওয়ার আগে তারা পড়েনি, ইন্টারের আগেই বিয়ে হয়েছে। এবং আল্লাহর রহমতে তারা এমন ভালো ফ্যামিলি পেয়েছে যে সবাই হচ্ছে বিয়ের পরে পড়াশোনা কন্টিনিউ করেছে। তো আমার এটাও হচ্ছে যে আমি বিয়ের পরেই পড়াশোনা কন্টিনিউ করেছি, এবং আল্লাহ আমাকে অনেক ভালো একটা ফ্যামিলি দিয়েছেন, আমাকে অনেক ভালো শাশুড়ি দিয়েছেন, শ্বশুর দিয়েছেন, যার কারণে আমার শাশুড়িকে বলেছিলাম যে আমি পড়বো। ওকে। তো উনি হচ্ছেন স্কুল টিচার। তো ওনার কাছে পড়াশোনার বিষয়টা এরকম যে ধরেন টাকা নাই, খেতে পারো না, কিছু নাই, তো আমি দরকার হলে ইট ভাঙবো, তারপরেও তোমরা পড়াশোনা করো। মানে উনি এত বেশি, তা না হলে মানে আমার মানে ছেলের বউকে নিয়ে আসছে, মানে একমাত্র ছেলের বউ, আম্মা তখন চাকরি করেন, আমি পড়াশোনা করতে আসায় ওনার কিন্তু অনেক কষ্ট হয়েছে।
মানে চাকরি সামলে যখন ওরা আরাম করার কথা তখন হচ্ছে উনি রান্না করে আমাকে পড়তে পাঠাইছেন। তো এটা আসলে অনেক, এটা আমি বলবো যে আল্লাহর রহমত, এবং আমার পরিবার একটা ডিফারেন্ট পরিবার, আমার শ্বশুরবাড়ির পরিবার। হ্যাঁ আলহামদুলিল্লাহ, আমি সব দিক থেকে আমার জীবনে ভালো মানুষ পেয়েছি আমি চারপাশে। আমার জীবনে কোনো কিছুতেই আল্লাহ আমাকে কোথাও খুব বড় বাধা বা কোনো কিছুতে ইয়ে হয় না, এটা আল্লাহর মানে অশেষ রহমত আমার জীবনে। ডেফিনেটলি। এটা আমি সো ভাইয়াও ডাক্তার? হ্যাঁ, উনি ডাক্তার। সো সেটাই কি আপনাকে কোনোভাবে ইনফ্লুয়েন্স করলো বা ওনার কোনো ইন্সপিরেশন ছিল? না, এটা খাবার টেবিলে আমার বিয়ের 1 মাস বা 15 দিন পরে খাবার টেবিলে বোধহয় কথা হচ্ছিল যে আমি আসলে ও আচ্ছা, খাবার টেবিলে কথা হচ্ছিল যে অমুকে তারা এক পাশাপাশি ভাড়াটিয়া ছিলেন, তো ওনাদের ছেলে মেয়েদের সাথে থাকে না যে পাশাপাশি ফ্যামিলিতে পড়াশোনা নিয়ে বেশ একটা প্রতিযোগিতা থাকে, তো ওই পাশাপাশি একজনের ছেলের বউ ডাক্তার। তো এটা কথায় কথায় খাবার টেবিলে বলছিলেন যে অমুকের ছেলের বউ ডাক্তার। তো এটা আমার কানে বাজছিল। তা আমি আম্মাকে এসে পরের দিনই বললাম যে আমি পড়বো, আমি মেডিকেলে পড়বো। তখনও তো কোথায় পড়বো, কি করব, বিয়ের আগে কোথায় ভর্তি হয়েছিলাম বা এগুলা নিয়ে ইয়ে হচ্ছিল যে ভর্তি হব কোথায়। তো আমি বললাম আম্মা তো শুনে খুব খুশি। এখন আমি কোথাও পরীক্ষা দেই নাই, আচ্ছা, শুধুমাত্র মেডিকেলে পরীক্ষা দিয়েছে। আমার ফ্রেন্ডরা তখন ঢাকা ইউনিভার্সিটিতে 2-1জন চান্স পেয়ে গেছে, আমি কোথাও পরীক্ষা দিই না, শুধুমাত্র মেডিকেলে পরীক্ষা দিয়েছি এবং অনেকটা দিন পার হয়ে গেছে। তারপর আম্মা আমাকে নিয়ে একটা জায়গায় গেল, একটা ডাক্তারের চেম্বারে। তো মাও কিচ্ছু বোঝে না ওরকম যে অনেক বেশি স্মার্ট এরকম না, আমিও খুব ছোট বয়সে। তো উনি বললো যে অমুক মেডিকেলে একটা সিট আছে। তখন মা হচ্ছে যোগাযোগ করলো, তারপর আমার হাজবেন্ড আমাকে নিয়ে আসলো এবং তখন আমি 3 মাসে প্রেগনেন্ট ছিলাম। তো এই 3 মাসে প্রেগনেন্সি নিয়েই আমি ভর্তি হয়েছি। আচ্ছা, তারপর হোস্টেলে থাকা। বিউটিফুল। সো আপনি স্পেশালিটি মানে কোন দিকে নিলেন? আমি ট্রেনিং এ ছিলাম ঢাকা মেডিকেলে, যখন আমি কিন্তু ছেড়ে দিয়েছি 1 বছর ধরে, আমি কিন্তু প্রফেশনে নাই, প্র্যাকটিসে নাই। ঢাকা মেডিকেলে ট্রেনিং এ ছিলাম 1 বছর। আমি আজিমপুর ম্যাটারনিটি হসপিটালে ট্রেনিং করেছি আর 1 বছর এখানে। এরপর আমার পরীক্ষা দেওয়ার কথা ছিল MCPS। আচ্ছা, তাহলে আমি স্পেশালিস্ট হতাম। আমি এখন গাইনি বিষয়ে অভিজ্ঞ। আপনি বোধহয় দেখেছেন কিছু লেখালেখি, হ্যাঁ, ওই অভিজ্ঞতাটুকু আছে। সো আপনি মানে এটা কি বলতে পারি, আপনি গাইনোকোলজিস্ট? না, আমি গাইনি বিষয়ে অভিজ্ঞ, কিন্তু প্র্যাকটিসে নেই এখন। না, আমি এখনো ওই যে পোস্ট গ্রাজুয়েটের ডিগ্রিটা ওটা কিন্তু এখনো কমপ্লিট হয়নি। ওকে, সো আমরা খুব শীঘ্রই চাই যে আপনি যাই করেন না কেন at least ওইটা কমপ্লিট করেন। আমি গতকালকে এটা নিয়ে কথা বলছিলাম, বইপত্র গুছাচ্ছিলাম যে একটু করে ফেলবো। ডেফিনেটলি এটা করা উচিত। এবং বাংলাদেশের যেই ডিমান্ড ডাক্তারি পেশায়, সেখানে একজন মানুষের হয়ে ওঠার সম্ভাবনা আছে, অল্প কিছুর জন্য হবে না বা অল্প কিছুর জন্য সে প্র্যাকটিসে যাবে না। আর যাই করেন এটা করতেই হবে, রাজনীতি করেন বা যাই কিছু করেন। মানে আমার একটা গ্রুপ আছে, আপনি বোধহয় জানেন কিনা আমি জানি না, কেয়ার অফ ডক্টর মিতু। ওখানে কিন্তু আমি বিনামূল্যে চিকিৎসা দেই এবং একটা মানে অনেক মানুষের একটা প্রত্যাশাও আছে আমার উপরে। কিন্তু দুইটা জিনিস মানে পাশাপাশি চালানো না আমার জন্য টাফ হয়ে গিয়েছিল, যার কারণে আমি একটু বিরতি নিয়েছি। বেবির বয়স কত এখন? আমার বাচ্চার বয়স, আমার বাচ্চার একজন 9-এ পড়ে আর একজন 4-এ পড়ে। কারণ আমি যে বলেছি, আমি তো অনেক আগে যখন আমি মেডিকেলে পড়েছি তখনই হচ্ছে একজন 3 মাসের কনসেপ্ট পরে যখন ভর্তি হলাম, তারপর বড় বাচ্চাকে নিয়ে আমি হোস্টেলে ছিলাম। ওখানে পড়াশোনা, হোস্টেলে ছিলাম। ডেলিভারির কিছুদিন আগে আমি মানে ডেলিভারি হওয়ার পরে ওকে রেখে আসি বাসায় আম্মার কাছে, তারপর আবার হোস্টেলে ব্যাক করি। তারপর ও একটু বড় হওয়ার পরে ঢাকায় চলে আসে স্কুল টাইমে, তারপর আবার সেকেন্ড বেবি। এটা ভালো, কিন্তু আর্লি ম্যারেজের কিছু সুবিধা আছে, হ্যাঁ, যেটা ধরেন আপনি মোটামুটি, আমরা তো সবাই একটা টাইম ফ্রেমের মধ্য দিয়ে যাচ্ছি, শরীরের সহ্য করার একটা ক্ষমতা থাকে, সেটা বিভিন্নভাবেই হোক না কেন, এনার্জি আমাদের একটা সময় ডাউন হতে থাকে। সো যে বয়সে যেটা প্রকৃতি আমাদেরকে যেভাবে সেট করে দিয়েছে, ওটা যদি আমরা ওই বয়সে ওইভাবে না করি, তখন পরবর্তীতে দায়িত্বগুলো অনেক বড় দায়িত্ব মনে হয়। তো সেই দিক থেকে আপনি ডেফিনেটলি লাকি, অফকোর্স লাকি, আপনি একটা ভালো পরিবার পেয়েছেন এবং আপনি বারবার আম্মা আম্মা বলছিলেন, শাশুড়ির কথা বারবার আসছিল। মাই ডাকি, বাট এখন আম্মা বলছি। না মানে ডেফিনেটলি ওনার কন্ট্রিবিউশন অনেক অনেক বেশি। ইভেন আমার এখনকার জীবনেও আপনি যদি বলেন যে এই সময়ে আপনার সবচেয়ে বড় ভয় কোনটা, আমার কাছে মনে হয় যে মা যদি না থাকে তাহলে আমি কিভাবে চলবো। মানে আপনি
এটা আমার জীবনের একমাত্র মানে এই মুহূর্তে ভয় যে মা একটু বয়স হয়ে গিয়েছে বা একটু শরীরটাও অত ভালো না, তো আমার কাছে সবসময় মনে হয় যে মা চলে গেলে আমার জীবনে কি হবে, আমার কি হবে। মানে আমি যে সাহসটা পাই আসলে আমার আম্মুর কাছ থেকে, মানে আমার মায়ের কাছ থেকে এবং আমার শাশুড়ির কাছ থেকে, আমার সবসময় মনে হয় যে ওনারা যদি জীবনে না থাকে তাহলে আমি কিভাবে চলবো। আমি জানি না, এটা আমার কাছে কোনো জায়গায় যাওয়ার আগে আমি 10 বার ফোন করি, মা আমি আজকে এখানে যাব, দোয়া করে না। মানে ওইটা একটা আমার কাছে মনে হয় যে এটাই মনে হয় আমার শক্তি, আমি মনে হয় এই জন্যই এত বেশি এগিয়ে যাচ্ছি, আমার দোয়া আছে এই জন্য। ডেফিনেটলি প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ। আপনি আপনার কর্মজীবনে অসংখ্য নর্মাল ডেলিভারি করিয়েছেন। হ্যাঁ, তো এটা একটা বড় কনসার্ন কিন্তু আমাদের স্বাস্থ্য খাতে। এই বিষয়ে কোনো পরামর্শ দেওয়ার আছে কিনা? আমরা যেহেতু একেবারে শেষের দিকে চলে এসেছি। নর্মাল ডেলিভারি দুইটা কারণে বাংলাদেশে নর্মাল ডেলিভারির হার কমে গিয়েছে। এটার মধ্যে একটা কারণ হতে পারে যে একটা মেডিকেল সেক্টর বা ডাক্তারদের দিক, আর একটা কারণ হচ্ছে রোগীদের দিক। রোগীরা পেইন নিতে চায় না। একটা হচ্ছে আগে এই কথাটা না বলে আমি ডাক্তারদের দিকটা বলি। ডাক্তারদের দিকটা হচ্ছে যে ডাক্তাররা ভয় পায়। বাংলাদেশের যে কন্ডিশন, তাতে আপনি একটা নর্মাল ডেলিভারি 18 ঘন্টা, মানে প্রাইমি মাদারদের জন্য যে প্রথমবার যে মা হয় তাদের জন্য 16 ঘন্টা 18 ঘন্টা লেগে যায়। তা আমার নিজের এক্সপিরিয়েন্স থেকে বলি, আপনি প্রাইভেট হসপিটালে সাধারণত একটু উচ্চবিত্ত বা মধ্যবিত্ত ছেলে মানে যারা মা হয় তারাই যায়, তো সেক্ষেত্রে তারা কিন্তু পেইন অনেক সময় নিতে চায় না। আর ডাক্তাররা ওই সময়ে কোনো দুর্ঘটনা ঘটে যায় কিনা, ঘটে গেলে কি হবে এটা নিয়ে খুব কনসার্ন থাকে। তার চেয়ে খুবই সহজ যে রুগী চাইছে আমি তাড়াতাড়ি কেটে বের করে ফেলি, ওকে রিল্যাক্স। হ্যাঁ, কারণ ওই পর্যন্ত যাওয়ার আগে একটা মেয়ে, আপনি এটা সব মেয়েদেরকে জিজ্ঞেস করবেন, অন্তত কম সংখ্যক, বেশি সংখ্যক মেয়েরাই এই 18 ঘন্টার শেষ পর্যন্ত যাওয়ার আগে অন্তত 100 বার বলে যে এক্ষুনি আমাকে ওটিতে নিয়ে যাও, আমি আর পেইন সহ্য করবো না। তখন আমাদেরকে বলতে হয় যে না মা হবে আপনার। এখন কখন একটা ডেলিভারি আটকে যাবে এটা কিন্তু কেউ বলতে পারে না, কারণ একটা ডেলিভারি লাস্ট পর্যায়ে গিয়ে অবস্ট্রাকটেড লেবার হতে পারে। তো সেইখানে গিয়ে যেই মেয়েটা আপনাকে 100 বার বললো যে আগেই তো সিজার করতে চাইছিলাম, তাহলে আপনি এখন কেন নিচ্ছেন, লাস্ট পর্যায়ে গিয়ে, হ্যাঁ, তখন আপনি কি বলবেন? এবং অবস্ট্রাকটেড লেবারটা, এবং বাংলাদেশে মনিটরিং সিস্টেম নাই ওই ভালো যে এই বাচ্চাটা আমরা একটা আন্দাজ করি, আমরা হার্টবিট দেখি, কিন্তু বিদেশে অনেক ভালো ভালো সিস্টেম আছে। তারপর ওই পর্যন্ত যাওয়ার পরেও বাচ্চাটা খারাপ হতে পারে, এবং সেই খারাপ হওয়ার পিছনে মা এবং ডাক্তার দুজনের কারোরই দোষ না থাকতে পারে, কিন্তু এটা আপনি কাউকে বোঝাতে পারবেন না। আরেকটা জিনিস হচ্ছে যে হ্যাঁ, ডাক্তাররা একটা হচ্ছে যে অবশ্যই কারো সবাই যে ভালো এটা বলবো না, অবশ্যই কারো চিন্তা থাকতে পারে যে না আমি তাড়াতাড়ি করে, টাকার লোভের চেয়েও তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, 18 ঘন্টা আমার কনসার্নটা না থাকুক, তাড়াতাড়ি একটা মেয়ে চাইছে বা তাড়াতাড়ি করে বাসায় চলে যাই, এটা একটা বড় আমি জানি না কথাটা বলা উচিত হবে কিনা, বাট আমি যদি পলিসি মেকার হতাম, আমি যেটা করতাম, প্রত্যেকটা বেবি হওয়ার সময় হাজবেন্ডের ওইখানে প্রেজেন্ট থাকাটা বাধ্যতামূলক করে দিতাম। ওই লাস্ট যে 10 ঘন্টা বা 12 ঘন্টার কথা বললেন, বিদেশে তো অনুমতি দেয়, চাইলে থাকতে পারে, দেখতে পারে। এই পেইনটা দেখা উচিত। আবার হাজবেন্ড থাকলে মেয়েরা অনেক করে, মানে শাই ফিল করে, না শাই ফিল করে না, মানে হয় না আমাদের বাবা মা থাকলে যে একটু খ্যান করা যে না করবো না, তখন আরো বেশি। অধিকাংশ হাজবেন্ডরাই কিন্তু ওই মানসিক চাপটা নিতে পারে না, যখন দেখে বউ কান্নাকাটি করছে খুব, তখন বলে যে না আপনি ডেলিভারি করে ফেলেন। বিদেশে কিন্তু এটা সুযোগ নাই। বিদেশে আপনি যতবারই যাই বলেন না কেন, বিদেশে কোন ধরনের চিকিৎসা হবে এটা আপনি নির্ধারণ করে দিতে পারবেন না, এটা কিন্তু ওরাই নির্ধারণ করে, এবং আপনার কথার উপরে ওরা কিচ্ছু করবে না। আর আমাদের দেশে হাজবেন্ডরা যদি বলে যে আমার ওয়াইফ কষ্ট পাচ্ছে, আপনি এটা করে ফেলেন, তখন কিন্তু আমাদের আর কিছু করার থাকে না। আমি কাউন্সিলিং করতে পারি, বাট আমি যে বললাম যে শেষ পর্যায়ে গিয়ে যদি ডেলিভারিটা আটকে যায়, অবস্ট্রাকটেড লেবার হয়, তখন আমার তো কিছু বলাতে হবে না। তখন উনি বলবেন যে আপনি আমার বাচ্চা খারাপ করেছেন, আমি আপনাকে আগেই বলেছিলাম যে আপনি হচ্ছে নরমাল। বিষয়টা যদি ক্লিয়ার করা যায় কাপলকে যে ফাইন, দিস ইজ দ্য সিচুয়েশন, এই পর্যন্ত আপনারা রিস্ক নেবেন কি প্ল্যান আমার ছিল। আমি তো অনেক কাউন্সিলিং, আমি অনলাইনে যে কাজটা করি বোঝানো, আমার আপনি আমার লেখা পড়েছেন কিনা আমি জানি না, ডাক্তারের বিষয়ে লেখা আমার পড়া হয় না, আমি চিকিৎসা, কিন্তু আপনার রাজনীতি নামের লেখা পড়ি, আমি চিকিৎসা দেই না, আমি বোঝাই যে আপনার জরায়ুর আর মুখ খুলতে 4 সেন্টিমিটার হতে কতক্ষণ লাগে,
কখন ওষুধ দেওয়া যায়, কখন ওইটাকে মানে জরায়ুটা কীরকম থাকে, বের হতে কত মিনিট লাগে, কোন জায়গায় গিয়ে থেমে যায় ডেলিভারিগুলো, কোন জায়গায়, এগুলো আমি বোঝাই মানুষকে। তো ওই জায়গাটা আসলে বাংলাদেশের একটা চিকিৎসা ব্যবস্থা, একটা কাউন্সিলিংয়ে একটা ল্যাকিংস আছে। ডাক্তারদের উপর অনেক চাপ থাকে বাংলাদেশে। আমার হাজবেন্ড সকাল 8টায় যায়, 2টায় আসে, এর মধ্যে মাঝে মাঝে তাকে 200 রুগী দেখতে হয়। বলে যে কি দেখি রুগীদের, আসলে আমি নিজেও জানি না, আমি নিজে ক্লান্ত হয়ে যাই। আবার ওর মধ্যে যদি চাও খায়, একজন রুগী ছবি তুলে বলবে যে আমরা আমাদের সিরিয়াল এত চা খাচ্ছেন। তো ঢাকা মেডিকেলের যে অবস্থা, আপনি গিয়েছেন কিনা জানি না, বিশেষ করে ওই রকম পরিবেশে পরিস্থিতিতে অনেক মানুষেরই যাওয়া হয় না, যারা ইভেন সমালোচনা করে তারাও যায় না, কিন্তু ওই সিরিয়ালগুলো এবং ওইভাবে রুগী দেখা কোনো সাধারণ মানুষের পক্ষে সম্ভব না। এবং এই যে এই হোল সিচুয়েশন চেঞ্জ করা, তাদেরকে কোনো কাউন্সিলিং করার সুযোগ আছে? আপনি একটা রুগীকে 1 মিনিট লিখে দিয়ে চলে যান, কাউন্সিলিং তাকে বোঝানো 2টা কথা, এটা কোনো সুযোগ নাই। আপনার সঙ্গে একমত। এই কাউন্সিলিং এর যে ইন্ডিয়ার ক্ষেত্রে চিকিৎসা গিয়ে বলে যে ইন্ডিয়ায় অনেক ভালো চিকিৎসা, ইন্ডিয়ানরা কি করে এই কাউন্সিলিং এর জায়গাটা ওরা খুব গুরুত্ব দেয়। রোগীকে বোঝানো, তার সাথে কথা বলা, তার পুরো হোল সিচুয়েশনটা বোঝানো, যার কারণে মানুষ তাদেরকে বেশি প্রায়োরিটি দেয়, যে গিয়ে তো খুব মজা পেয়েছে। আসলে দেখা যায় যে চিকিৎসা সেমই হয়েছে। রাইট, এগ্রিড, আপনার সঙ্গে আমি একমত। আমার কনসার্নটা যেটা ছিল যে হাজব্যান্ড ওখানে থাকাটা এই কারণেই জরুরি, যাতে করে সে বুঝতে পারে যে একটা সন্তান হতে তার স্ত্রীর কি পরিমাণ কষ্ট করতে হয়, যাতে করে এই বোঝাটা তার জন্য খুবই জরুরি। এটা অবশ্যই, এবং আমি যত ডেলিভারি করেছি বা অনেকে চাইছে, তখন আমি বলেছি বা ওনাদেরকে ডেকেছিও, ওই যে কিছু সমস্যা ফিল করতে হয়, যেগুলো বললাম যে তখন বলে যে হ্যাঁ। আর আমাদের ডেলিভারি রুমগুলো কি মানে একসাথে অনেকগুলো ডেলিভারি হয়, সরকারি হাসপাতাল বলেন, বেসরকারি হাসপাতাল বলেন, হ্যাঁ। তো সেই জায়গায় একজনের চিল্লাচিল্লি শুনে আরেকজন ফেইন্ট হয়ে যায়, এরকম ঘটনা ঘটেছে। একজন হাজবেন্ডকে অ্যালাউ করা, বাকিদের আই নো কনসিকুয়েন্স অনেক রকম আছে। আমাদের মানে বিদেশের সাথে আমরা অনেক কিছু মেলাতে পারি, বাট আমাদের বাস্তবতাটা টোটালি ডিফারেন্ট। একমত, আমি আপনার সঙ্গে একমত। আমার জীবনের খুব একটা ইচ্ছা ছিল যে আমি যদি রাজনীতিতে না আসতাম, আমি এটা জানি না আল্লাহ কবুল করবেন কিনা, আমি একটা ভালো নিয়ত করেছি যে আমার একটা নর্মাল ডেলিভারি সেন্টার করার ইচ্ছা আছে, এবং ওইখানে সমস্ত কাউন্সিলিং থাকবে, মানে কোন জায়গায় ডেলিভারি আটকে যেতে পারে, কোন জায়গায় কি হতে পারে, প্রত্যেকটা জিনিস, এবং মানুষ যেন বলতে না পারে যে আপনি এটা আমাকে বলেন নাই, এটা হয় নাই। রাইট মিতু, আমরা শেষের দিকে চলে এসেছি। শেষ বেলাতে শুধু একটা কথাই বলতে চাই, সংসদে যাওয়াটা হয়তো সহজ, হয়তো আমি বলছি, হয়তো আপনার জন্য অনেক বেশি সহজ, কিন্তু সংসদে গিয়ে আপনি এমন কিছু করেন আমাদের জন্য যেটা অনেকের জন্যই করা কঠিন। সেই শুভকামনা থাকছে, এবং গণমানুষের মানুষ হয়ে ওঠেন। সবাই আমার উপরে এত বেশি কি বলে প্রত্যাশা রাখছেন, বিশেষ করে হাদির বিষয়টা নিয়ে সবাই বলে যে আপু হাদি হত্যার বিচার চাই, আপনি এটা নিয়ে ভোকাল থাকবেন। ন্যায় বিচারের সাথে হাদি হত্যার বিচারটা কিন্তু রিলেটেড। হাদি হত্যার বিচার, ন্যায় বিচার, এটা প্রত্যেকের চাওয়া। তো এই জায়গা থেকে আমি অনেক বিএনপির এই মুহূর্তে যারা মন্ত্রী আছেন তাদের সাথে কথা বলেছি, শুধু এই ইস্যুতে না। আমি বলছিলাম যে এই জায়গায় পরিবর্তন সম্ভব, ডাক্তারের মেডিকেলের সেক্টরে এই জায়গায় পরিবর্তন সম্ভব। তখন ওনারা বলেছিলেন যে সিন্ডিকেটের মধ্যে থেকে অনেক কিছু চাইলেও পারা যায় না। হ্যাঁ, যদিও আপনারা বলেন যে আমি বোল্ড, আমি কথা বলি, আমি আমার সর্বোচ্চ চেষ্টা করব প্রত্যেকটা জায়গায় এবং বোল্ড থাকার এবং কথা বলার। তারপরও কিছু জায়গা থেকে জনগণেরও কথা বলতে হবে। নিশ্চয়ই জনগণ যাতে কথা বলে সেই স্কোপটা আপনারা তৈরি করুন, সেই শুভকামনায় আমরা আজকের মতো শেষ করতে চাই, এবং অনেক শুভকামনা থাকলো আগামীর জন্য, আপনার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। যারা তখন আমাদের সঙ্গে ছিলেন তাদেরকে ধন্যবাদ জানিয়ে আমরা আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম। প্রতিদিনের ব্রেকফাস্টে আমি রাখি অল টাইম ব্রেড দিয়ে তৈরি হেলদি অ্যান্ড টেস্টি সব খাবার। অল টাইম ব্রেড, অল টাইম হেলদি লাইফ।